আপনারা শুনছেন চাঁদনি রাত 24। আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করছি অনেক ভালো আছো। আপনাদের জন্য নিয়ে এলাম বাগানের ডাইনি গল্পটা। সবাই লেখক মোহাম্মদ ইমরান ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। শুরু করছি গল্প। আমার নাম ইমরান। বন্ধুদের সাথে রাতে আড্ডা দিতে গেলাম, তখন বাজে রাত 9টা। আমরা দুই বন্ধু আর একটা বান্ধবী। আমার বন্ধুর নাম তুফান আর বান্ধবীর নাম রিয়া। রিয়া আমাকে ছোটবেলা থেকেই ভালোবাসে, কিন্তু এই কথাটা আমি জানতাম না। হঠাৎ করে তুফান বলে উঠল, ইমরান, শুনেছি পাশের বাগানে নাকি ডাইনি থাকে। রিয়াও সাথে সাথে বলে উঠল, হ্যাঁ, এই কথাটা আমিও লোকের মুখে শুনেছি। আমি তখন বলি, ভুল করে ওখানে যাওয়ার নাম করিস না। তুফান তখন হেসে বলে, কি বলিস রে বন্ধু, তুই ভয় পাস? আমি তো যাবই। এই কথায় রিয়াও ওর পক্ষে চলে যায় এবং আমাকে যাওয়ার জন্য বারবার অনুরোধ করতে থাকে। আমি বললাম, জায়গাটা অনেক ভয়ঙ্কর, কিন্তু শেষ পর্যন্ত ওদের জোড়াজড়িতে আমি রাজি হয়ে গেলাম। পরদিন বিকেলে ঘড়ির কাঁটা 6টা ছুঁতেই আমি তুফানের দেওয়া কথা মতো ওর বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। কিন্তু বাড়ি থেকে বের হওয়ার মুহূর্তটা আমার জন্য মোটেও সহজ ছিল না। চা খাওয়ার টেবিলে বাবা মা দুজনেই বসেছিলেন। মা জিজ্ঞেস করলেন, এত সন্ধ্যায় কোথায় যাচ্ছিস ইমরান? বুকে ধুকপুকানি নিয়ে একটু হেসে বানিয়ে বললাম, মা, তুফানের বাসায় যাচ্ছি। কলেজের একটা অ্যাসাইনমেন্টের বিষয়ে একটু কথা বলবো, ঘণ্টাখানেকের মধ্যেই ফিরে আসব। মা নরম গলায় বললেন, দেরি করিস না কিন্তু, রাতের খাবার একসাথে খাবো। বাবা চশমার ওপর দিয়ে তাকিয়ে শুধু বললেন, সাবধানে যাস। পাশের বাগানের ওই রহস্যময় গল্প আর ডাইনির গুজবের কথা ওদেরকে বিন্দুমাত্র টের পেতে দিলাম না। সত্য গোপন করার অপরাধবোধ বুকে চেপে যখন ঘর থেকে বের হলাম, তখনও জানি না আজ রাতে আমাদের জন্য কি অপেক্ষা করে আছে। তুফানের বাড়ির সামনে পৌঁছাতেই দেখি রিয়া আর তুফান আগেই তৈরি হয়ে দাঁড়িয়ে আছে। তুফানের বাড়ির সামনে পৌঁছাতেই তুফান আমার দিকে তাকিয়ে এক গাল হেসে বলল, চল ইমরান, আর দেরি না করে আসল অভিযানে নামা যাক। চাঁদের আলো তখন বাগানের ওপর এক অদ্ভুত ভুতুড়ে ছায়া ফেলেছিল। চারপাশটা যেন থমথমে নিস্তব্ধ। আমরা তিনজন ধীর পায়ে সেই ঘন বাগানের দিকে এগোতে লাগলাম। শুকনো পাতার মচমচ শব্দ ছাড়া আর কোনো আওয়াজ ছিল না। হঠাৎই বাগানের থেকে একটা ঠান্ডা বাতাস এসে আমাদের শরীরে ধাক্কা দিল, আর সাথে ভেসে এলো কোনো এক অচেনা মিহি গলার ফিসফিসানি। রিয়া ভয়ে আমার হাতটা শক্ত করে চেপে ধরল। তুফানের মুখের হাসিটাও ততক্ষণে কোথায় যেন মিলিয়ে গেছে। আমরা সবাই দেখতে পেলাম দূরে আম গাছের ডালে দাঁড়িয়ে আছে এক অপরূপ সুন্দর মেয়ে। তার শরীর থেকে অদ্ভুত এক আলো বিচ্ছুরিত হচ্ছিল, যা অন্ধকার বাগানটাকে যেন মায়াবী করে তুলেছিল। সেই রূপের জালে মোহাবিষ্ট হয়ে আমরা নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম। মন্ত্রমুগ্ধের মতো আমরা পা বাড়ালাম সেই গাছের দিকে। রিয়া তখন কেঁদে কেঁদে বারবার আমাদের পথ আটকে দাঁড়াচ্ছিল। ওদিকে যাস না ইমরান, ওটা মানুষ নয় বলে সে চিৎকার করতে লাগল, কিন্তু আমাদের মাথায় তখন কোনো বুদ্ধি বা ভয় কাজ করছিল না। রিয়ার আকুল আকুতিতে বিরক্ত হয়ে আমি তাকে সরিয়ে দিলাম এবং এক পর্যায়ে ঠেলা মেরে পেছনের একটা গাছের কাণ্ডে চেপে ধরলাম। রিয়া যন্ত্রণায় কেঁপে উঠলেও আমাদের সেদিকে কোনো খেয়াল ছিল না। গাছের ডালে বসে থাকা মেয়েটি তখন এক মায়াবী ও নিঃশব্দ হাসি হেসে আমাদের দিকে হাত ছড়াতে লাগল। বাতাসে ভেসে এলো তার ফিসফিসানি গলা, এসো, আমার কাছে এসো। আমরা যেন কোনো অদৃশ্যের টানে অন্ধের মতো ওই মায়াবী রূপের দিকেই হেঁটে চললাম, যার পরিণতি কি হতে পারে তা চিন্তা করার ক্ষমতাও তখন আমাদের হারিয়ে গেছে। আমরা যত কাছে যাচ্ছিলাম, বাতাস তত বেশি ভারী আর ঠান্ডা হয়ে আসছিল। সেই মায়াবী সুন্দর মেয়েটির মুখের মিষ্টি হাসিটা হঠাৎ করেই বদলে যেতে শুরু করল। তার চোখের মণি দুটি এক মুহূর্তের জন্য যেন আগুনের শিখার মতো জ্বলে উঠল, আর রূপের মোহের বদলে সেখানে ফুটে উঠল এক মারাত্মক হিংস্রতা। ঠিক সেই মুহূর্তে রিয়া পেছন থেকে ছুটে এসে আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ল। ও সমস্ত শক্তি দিয়ে তুফান আর আমাকে পেছনের দিকে টেনে সরিয়ে দিল। হঠাৎ জোর ধাক্কা খেয়ে আমরা মাটিতে আছড়ে পড়লাম। আর ঠিক তখনই যেন আমাদের ওপর থেকে সেই অদ্ভুত সম্মোহনের জাদুটা কেটে গেল। মাটি থেকে চোখ তুলে তাকাতেই আমাদের বুকের রক্ত হিম হয়ে গেল। আম গাছের ডালে বসা সেই রূপসী মেয়েটি আর ছিল না। সেখানে দাঁড়িয়ে ছিল এক বিশাল, কুৎসিত আর ভয়াবহ চেহারার কঙ্কালসার ডাইনি। তার দীর্ঘ নখ, লাল চোখ
আর বাতাসে ভেসে থাকা উস্কো খুস্কো চুল দেখে আমাদের আত্মা কেঁপে উঠল। ডাইনিটা এক বীভৎস চিৎকার দিয়ে গাছের ডাল থেকে লাফিয়ে আমাদের দিকে নেমে আসতে শুরু করল। তুফান আর আমি ভয়ে জমে গিয়েছিলাম, কিন্তু রিয়া আমাদের হাত ধরে চিৎকার করে বলল, এখনই পালা, না হলে কেউ বাঁচব না। বাগানের আমাদের পায়ের নিচে শুকনো পাতা মড়মড় করে ভাঙছিল, আর পেছনে ডাইনির সেই হাড় কাঁপানো ভুতুড়ে হুঙ্কার বাতাস চিড়ে আসছিল। রিয়া আগে আগে দৌড়াচ্ছিল, আর আমি আর তুফান প্রাণপণ শক্তিতে ওর পিছু পিছু ছুটছিলাম। চারপাশের চারকোনা বাগানটা যেন সেই রাতে হাজার গুণ বড় হয়ে গিয়েছিল, রাস্তা যেন আর শেষই হতে চায় না। হঠাৎ তুফান পায়ের গোড়ালিতে গাছের শিকড় পেঁচিয়ে বিকট শব্দে মাটিতে আছড়ে পড়ল। ইমরান, আমাকে বাঁচা! তুফানের কাটা কাটা চিৎকারে আমি পেছনে ফিরে তাকালাম। ডাইনিটা বাতাস ভেসে একদম ওর কাছাকাছি চলে এসেছে, তার দীর্ঘ ও ধারালো নখগুলো তুফানের দিকে বাড়িয়ে দিয়েছে। আমি ভয়কে একপাশে সরিয়ে তুফানের দিকে এক লাফ দিলাম। মাটি থেকে কুড়িয়ে নেওয়া একটা মোটা ডাল ডাইনিটার দিকে ছুঁড়ে মেরে তুফানের জামার কলার ধরে হ্যাঁচকা টানে তুলে দাঁড়া করালাম। ডাইনিটা একটু দমে গিয়ে আবার বিকট গর্জন করে উঠল, কিন্তু সেই ফাঁকে আমরা বাগানের বাঁশের বেড়া ডিঙিয়ে এক লাফে রাস্তার আলোয় চলে এলাম। রাস্তায় উঠতেই আলো আর কোলাহলের ছোঁয়ায় পেছনের ভৌতিক আবহাওয়াটা যেন এক মুহূর্তে হাওয়া হয়ে গেল। বাগানের ভেতরে আর কোনো আওয়াজ নেই, শুধু ঘুটঘুটে অন্ধকার। আমরা তিনজন রাস্তায় হাঁপাতে হাঁপাতে বসে পড়লাম। তুফানের গা ঘামে ভেজা, রিয়া ভয়ে থকথক করে কাঁপছে, আর আমার বুকের ভেতরটা যেন ফেটে যাবে। সেই রাতে আমরা বুঝতে পারলাম কৌতূহলের বশে লোকমুখে শোনা গুজবের পেছনে যাওয়া কত বড় ভুল ছিল। বাড়ি ফিরে বাবা মাকে কিছু বলিনি ঠিকই, কিন্তু সেই বাগানের আম গাছ আর ডাইনির মায়াবী হাসির ভুতুড়ে স্মৃতি আমাদের সারা জীবনের জন্য একটা বড় শিক্ষা দিয়ে গেল। সেই রাতের ঘটনার পর থেকে আমাদের কারো জীবনই আর স্বাভাবিক রইল না। বাগান থেকে বেঁচে ফিরে এলেও সেই ভয়াবহ ছায়া যেন আমাদের পিছু ছাড়ল না। প্রতিদিন রাত নামলেই শুরু হতো একটার পর একটা অস্বাভাবিক সব কাণ্ড। সবচেয়ে বেশি প্রভাব পড়ল আমাদের স্বপ্নের ওপর। প্রতি রাতে আমি ঘুমালেই স্বপ্নে দেখতাম সেই ঘন অন্ধকার বাগান, সেই আম গাছ আর সেই কঙ্কালসার ডাইনিটাকে। ডাইনিটা স্বপ্নের ভেতর আমার দিকে হাত বাড়িয়ে ফিসফিস করে বলতো, তোরা পার পাবি না। ভয়ে একদম ঘেমে নে মধ্যরাতে জেগে উঠতাম, আর বুকটা ধড়ফড় করতে থাকত। শুধু স্বপ্নই নয়, জেগে থাকলেও চারপাশটা কেমন যেন অদ্ভুত ঠেকত। একদিন রাত 2টো নাগাদ হঠাৎ ঘরের ঠান্ডা বাতাসে আমার ঘুম ভেঙে গেল। জানালার দিকে তাকাতেই দেখি বন্ধ কাঁচের ওপারে একটা অস্পষ্ট অবয়ব দাঁড়িয়ে আছে। কোনো স্পষ্ট মুখ ছিল না, শুধু বিশাল এক কুৎসিত ছায়া, যা স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। ভয়ে আমার গলার আওয়াজ আটকে গিয়েছিল। চিৎকার করার চেষ্টা করেও মুখ দিয়ে কোনো শব্দ বের হয়নি। পরদিন সকালে তুফান আর রিয়ার সাথে কথা বলে জানতে পারলাম ওদের সাথেও ঠিক একই ঘটনা ঘটছে। তুফান ভয়ে কাঁপতে কাঁপতে বলল, কাল রাতে ঘুম ভেঙে ও নাকি দেখতে পেয়েছে ওর ঠিক পাশে কেউ একজন শুয়ে আছে। ভারী নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল, কিন্তু ভয়ে ও পাশ ফিরে তাকানোর সাহস পায়নি। আর রিয়া জানাল তার ঘরের কোণে নাকি প্রায়ই কারো ফিসফিসানি কথা আর নখের আঁচড়ের শব্দ পাওয়া যাচ্ছে। আমরা বুঝতে পারলাম সেই রাতে বাগানের মায়াবী ফাঁদে পা দিয়ে আমরা এমন এক অশুভ শক্তিকে জাগিয়ে তুলেছি, যা এখন আমাদের 3টি জীবনকেই ধীরে ধীরে গ্রাস করতে চাইছে। এভাবে একের পর এক ভীতিপ্রদ অভিজ্ঞতার মধ্য দিয়ে কয়েকটা দিন কেটে গেল। রাতের ভয় আর দুশ্চিন্তায় আমাদের চোখের নিচে কালি পড়ে গিয়েছিল। স্বাভাবিক কাজকর্ম করা প্রায় অসম্ভব হয়ে উঠেছিল। আমরা বুঝতে পারছিলাম দেরি করলে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠবে। পরদিন বিকেলে আমরা 3জন একটা নির্জন জায়গায় দেখা করলাম। তুফান ও রিয়ার মুখ শুকিয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। আমি ওদের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললাম, এভাবে আর চলতে পারে না। প্রতিদিন রাতের এই অত্যাচার আমাদের পাগল করে দেবে। আমাদের এখনই এর কোনো সমাধান করতে হবে, আর সেজন্য কোনো অভিজ্ঞ কবিরাজের কাছে যেতে হবে। আমার কথা শুনে তুফান আর রিয়া এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। তারপর তুফান বলে উঠল, হ্যাঁ ইমরান, তুই ঠিকই বলেছিস। কাল রাতে যে ঘটনাটা আমার সাথে ঘটেছে, তারপর আর একদিনও এভাবে থাকা সম্ভব না। রিয়াও শক্ত মুখে সায় দিয়ে বলল, আমিও রাজি। এই অশুভ ছায়ার হাত থেকে আমাদের বাঁচতেই হবে। যা করার তাড়াতাড়ি চলো করি। আমরা 3জনই সিদ্ধান্ত নিলাম যে গ্রামে
বা তার আশেপাশে খোঁজ নিয়ে সবচেয়ে গুণী আর অভিজ্ঞ কোনো কবিরাজের সন্ধান করে কালই তার কাছে সাহায্য চাইতে যাব। দিন সকালে অনেক খোঁজাখুঁজির পর অনলাইনে পাশের গ্রামের এক প্রবীণ ও নামকরা কবিরাজের সন্ধান পেলাম। ইন্টারনেটে উনার কাজের নানা বিবরণ দেখে আমাদের মনে কিছুটা আশার সঞ্চার হলো। আর এক মুহূর্ত দেরি না করে আমরা তিনজনই সেই কবিরাজের আস্তানার উদ্দেশ্যে রওনা হলাম। গ্রামের একদম শেষ মাথায় ঘন বাঁশঝাড়ের পাশে ছিল উনার একাকী ছোট বাড়িটা। বাড়ির উঠানে পা রাখতেই এক অদ্ভুত শান্ত অথচ গম্ভীর অনুভূতি আমাদের ঘিরে ধরল। চারপাশে ছিটিয়ে ছিল হরেক রকমের গাছগাছড়া আর তাজা জংলি পাতার গন্ধ। আমরা ভেতরে গিয়ে উনার সামনে বসলাম। কাঁচা পাকা দাড়ি আর তীক্ষ্ণ দৃষ্টির সেই প্রবীণ কবিরাজ আমাদের মুখের দিকে তাকিয়েই যেন সবকিছু বুঝে গেলেন। উনাকে ঘটনা খুলে বলার আগেই তিনি গম্ভীর গলায় বললেন, তোরা খুব বড় একটা ভুল করে ফেলেছিস। যে অশুভ ছায়াকে তোরা না জেনে ডেকে এনেছিস তা তোদের সহজে ছাড়বে না। উনার মুখে এই কথা শুনে আমরা তিনজন ভয়ে একে অপরের দিকে তাকালাম। রিয়া ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, বাবা, আমাদের কি কোনো মুক্তির উপায় নেই? কবিরাজ মশাই কিছুক্ষণ চোখ বন্ধ করে মন্ত্র জপ করার মতো জপ করলেন। তারপর চোখ খুলে একটা কাঠের পাত্রে কিছু ভেষজ শিকড় আর মন্ত্রপুত জল এনে আমাদের সামনে রাখলেন। তিনি বললেন, ভয় পাবি না, তবে তোদের সাহসের পরীক্ষা দিতে হবে। আজ অমাবস্যার রাতে কিছু বিশেষ নিয়ম পালন করলেই কেবল তোরা এই অশুভ প্রভাব থেকে চিরতরে মুক্তি পাবি। আমরা তিনজন এক বাক্যে রাজি হয়ে গেলাম, কারণ যে কোনো মূল্যে আমরা এই মানসিক আতঙ্ক থেকে রেহাই পেতে চাইছিলাম। কবিরাজের এই অদ্ভুত আর ভয়ঙ্কর শর্ত শুনে আমাদের বুকের ভেতরটা যেন এক মুহূর্তে খালি হয়ে গেল। তিনজনের মুখেই জমে উঠল এক রাশ আতঙ্কের ছায়া। তুফান ভয়ে কাঁপা কাঁপা গলায় বলে, কবরস্থান। রিয়ার চেহারা এক লহমায় ফ্যাকাশে হয়ে গেল। সে আমার হাতটা শক্ত করে ধরে ছোট বাচ্চার মতো কেঁদে ফেলার উপক্রম করল। কোনো জীবিত মানুষের পক্ষে মাঝরাতে কবরস্থানে গিয়ে এমন কাজ করা অসম্ভব এক দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই নয়। আমি নিজেকে একটু সামলে নিয়ে কবিরাজ মশাইকে বললাম, বাবা, এসবের মধ্যে আমরা যাব না। এ তো আইনের চোখে অপরাধ, আর আমাদের ধর্মেও এসব নিষিদ্ধ। জীবন বাঁচাতে এসে তো আমরা এমন কোনো মারাত্মক ভুল করতে পারি না। আমাদের এই অশুভ শক্তি থেকে বাঁচানোর জন্য কি কোনো ভালো বা সাধারণ পথ নেই? আমার তীব্র প্রতিবাদ আর রিয়ার অনুনয় বিনয় দেখে কবিরাজ মশাই কিছুক্ষণ গম্ভীর হয়ে রইলেন। তিনি বুঝতে পারলেন আমরা এই ভয়ঙ্কর কাজে কোনোভাবেই রাজি হব না। অবশেষে তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঠিক আছে, তোদের সাহসের অভাব আছে বটে, তবে তোদের মন ভালো। ঠিক আছে, এমন কোনো ভয়ঙ্কর কাজ তোদের করতে হবে না। তোদের নিয়ত পরিষ্কার, তাই আমি অন্য এক উপায়েই তোদের মুক্তির ব্যবস্থা করছি। এই কথা শুনে আমাদের তিনজনের বুক থেকে যেন এক বিশাল পাথরের ভার নেমে গেল। কবিরাজ মশাই উনার ঝোলা থেকে 3টি সুতোয় বাঁধা ধাতব তাবিজ বের করে আমাদের সামনে রাখলেন। উনার চেহারা তখন বেশ গম্ভীর ও শান্ত দেখাচ্ছিল। তিনি ধীর গলায় বললেন, এই যে 3টে সিদ্ধ তাবিজ, তোরা এগুলো এখনই ডান হাতে ভালো করে বেঁধে নে। এটি তোদের শরীর ও আত্মাকে এক অদৃশ্য সুরক্ষা বলয়ে ঢেকে রাখবে। আর শোন, আজ রাতের পর থেকে তোদের মনের ভেতর কোনো ভয় বা দ্বিধাদ্বন্দ্ব রাখা চলবে না। তোরা যদি মনে শক্তি রাখিস, তবে ওই অশুভ শক্তি তোদের কোনো ক্ষতি করতে পারবে না। উনার কথা শুনে আমরা আর এক মুহূর্তও দেরি করলাম না। আমি, তুফান আর রিয়া তিনজনেই কবিরাজের কথা মতো তাবিজগুলো সযত্নে আমাদের ডান হাতে বেঁধে নিলাম। তাবিজটা হাতে বাঁধতেই অদ্ভুত এক ঠান্ডা অনুভূতি শরীরের রগে রগে ছড়িয়ে পড়ল, আর যেন সাথে সাথেই মনের ভেতর জমে থাকা ভারী শঙ্কা ও ভয় কিছুটা হালকা হয়ে এলো। কবিরাজকে সম্মান জানিয়ে এবং উনার পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে আমরা তার আস্তানা থেকে বের হয়ে এলাম। বাড়ি ফেরার পর সেই রাত থেকেই অলৌকিক পরিবর্তন টের পেলাম। যে জানালার কাঁচের ওপারে ভুতুড়ে ছায়া দেখা যেত, যে ভারী ফিসফিসানি কানে আসত, কিংবা যে দুঃস্বপ্নের রাতে ঘুম ভেঙে যেত, তার কিছুই আর ফিরে এলো না। চারপাশটা যেন আবার আগের মতো স্বাভাবিক ও শান্ত হয়ে উঠল। আমরা তিনজনই বুঝতে পারলাম যে সেই ভয়াল অমাবস্যার কুপ্রভাব আর মায়াবী ডাইনির অভিশাপ থেকে অবশেষে আমরা চিরতরে মুক্তি পেয়েছি। কিন্তু সেই স্বস্তি আর সুখ আমাদের জীবনে খুব বেশি দিন টিকল না। কয়েকটা সপ্তাহ শান্তিতে কাটার পর একদিন হঠাৎ করেই পরিস্থিতি আবার বদলাতে শুরু করল। এক গভীর রাতে হঠাৎ করেই আমার ঘরে তীব্র ঠান্ডা বাতাস বইতে লাগল। ধরফর করে ঘুম থেকে উঠে জানালার দিকে তাকাতেই আমার গায়ের পশম খাড়া হয়ে গেল।
এবার আর একটা নয়, জানালার কাঁচের ওপারে পাশাপাশি দুটো অস্পষ্ট বিশালাকার কুৎসিত ছায়া স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ছায়া দুটোর চোখগুলো অন্ধকারের মধ্যেও রক্তলাল আগুনের মতো জ্বলছিল। পরদিন সকালে আতঙ্কে কাঁপতে কাঁপতে তুফান আর রিয়ার সঙ্গে যোগাযোগ করলাম। ওদের মুখ দেখে বুঝতে আর বাকি রইল না, ওদের সাথেও একই ঘটনা ঘটেছে। তুফান ভয় ফিসফিস করে বলল, ইমরান, কাল রাতে আমার খাটের দুপাশে দুটো ছায়া দাঁড়িয়েছিল। কবিরাজের তাবিজও যেন ওদের সামনে ফ্যাকাশে হয়ে গেছে। রিয়া কান্না জড়ানো গলায় বলল, তাহলে কি একটা নয়, ওই বাগানে আসলে দুটো ডাইনি ছিল? নাকি আমরা কোনো ভুল করেছি? আমরা বুঝতে পারলাম কবিরাজের সুরক্ষা বলয় ভেঙে সেই অশুভ শক্তি আরও দ্বিগুণ শক্তি নিয়ে আমাদের ওপর হামলা চালিয়েছে। এবার আর শুধু ভয় দেখানো নয়, ওদের উদ্দেশ্য যেন আমাদের জীবনটাই চিরতরে শেষ করে দেওয়া। এবার আমাদের আর ঘরে হাত পা গুটিয়ে বসে থাকার কোনো উপায় ছিল না। সকালে ঘুম থেকে উঠেই আমরা সিদ্ধান্ত নিলাম সোজা সেই কবিরাজের কাছে আবার যাব এবং জিজ্ঞেস করব কেন তার দেওয়া তাবিজ কাজ করছে না। কিন্তু কবিরাজের আস্তানায় পৌঁছে আমাদের পায়ের তলার মাটি সরে গেল। গিয়ে দেখি ঘরটি একদম ফাঁকা, চারপাশে ধুলো আর মাকড়সার জাল জমে আছে। দেখে মনে হচ্ছে এখানে বছরের পর বছর কেউ থাকেই না। প্রতিবেশীদের জিজ্ঞেস করতেই তারা অবাক হয়ে বলল, কোন কবিরাজ? ওই বাড়ি তো বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। কথাটা শুনে আমাদের শরীরে মৃত্যুর মতো হিমশীতল স্রোত বয়ে গেল। তাহলে সেদিন যে মানুষটার কাছে আমরা গিয়েছিলাম সে আসলে কে ছিল? তবে কি কোনো মায়াবী ছলাকলায় পড়ে আমরা ভুল কোনো শক্তির কাছে আশ্রয় চেয়েছিলাম, যার খেসারত এখন দুটো ডাইনির মুখোমুখি হয়ে দিতে হচ্ছে? রিয়া কান্না সামলাতে না পেরে মাটিতে বসে পড়ল, আর তুফান আতঙ্কে বাকরুদ্ধ হয়ে গেল। চারপাশটা যেন আবার অন্ধকার হয়ে আসছিল, আর আমরা বুঝতে পারলাম এবার কোনো কবিরাজ নয়, আমাদের এই মায়াজাল ভাঙতে হবে নিজেদের সাহস আর বুদ্ধির জোরেই। আমরা তিনজনই একটা নির্জন জায়গায় বসে ভাবতে লাগলাম কিভাবে এই মায়াজাল ভাঙা সম্ভব। হঠাৎ আমার মনে পড়ল সেই প্রথম রাতের কথা, যখন আমরা প্রথম বাগানে গিয়েছিলাম। আমি তুফান আর রিয়ার দিকে তাকিয়ে বললাম, তোরা কি খেয়াল করেছিস? কবিরাজ আমাদের বলেছিল তাবিজে বিশ্বাস রাখতে, আর আমরা পুরোটা সময় ভয়ের ওপর ভরসা করেছি। ডাইনিরা আমাদের শরীর দিয়ে আঘাত করতে পারছে না, ওরা শুধু আমাদের ভয়টাকে কাজে লাগিয়ে আমাদের মনকে কাবু করছে। রিয়া একটু থমকে গিয়ে বলল, তার মানে ওই দুটো ছায়াও কি আমাদের মনের ভয়েরই ফসল? আমি বললাম, একদম তাই। ওরা যে রূপেই আসুক, আমরা যদি ওদের ভয় না পেয়ে নিজেদের ওপর বিশ্বাস রাখি, তবে এই মায়াজাল আপনা আপনি কেটে যাবে। আজ রাতে ওরা আবার এলে আমরা আর পালিয়ে যাব না, উল্টে একজোট হয়ে ওদের মুখোমুখি দাঁড়াব। সেই রাতে আমরা তিনজন এক ঘরে একত্র হলাম। রাত 2টা বাজতেই ঘরের তাপমাত্রা আবার কমে এলো, আর জানালার কাঁচের ওপারে ফুটে উঠল সেই দুটো ভয়াল বিশালাকার ছায়া। কিন্তু এবার আমরা চোখ বন্ধ করিনি বা ভয়ে চিৎকার করে উঠিনি। আমরা তিনজন একে অপরের হাত শক্ত করে ধরলাম, আর মনে মনে সাহস সঞ্চয় করে চিৎকার করে বললাম, তোদের আমরা আর ভয় পাই না, তোরা চলে যা এখান থেকে। আমাদের কণ্ঠের সেই দৃঢ়তা আর সাহসের সামনে মুহূর্তের মধ্যে সেই ভুতুড়ে ছায়া দুটো কেঁপে উঠল। কাঁচের ওপার থেকে বিকট এক গোঙানির শব্দ ভেসে এলো, আর দেখতে দেখতে ছায়া দুটো ধোঁয়ার মতো শূন্যে মিলিয়ে গেল। পরদিন সকালে মিষ্টি রোদ যখন আমাদের গায়ে লাগলো, আমরা অনুভব করলাম সেই অমঙ্গলজনক ভারী হাওয়াটা একদম কেটে গেছে। নিজেদের ভিতরের ভয়কে জয় করেই আমরা অবশেষে সেই অশুভ মায়াজাল থেকে চিরতরে মুক্তি পেলাম। হঠাৎ ঘরের আলো বাতাস সব এক নিমেষে বন্ধ হয়ে গেল। আমাদের চোখের সামনে ভেসে উঠল একাধিক বিকট ছায়ামূর্তি। চারপাশ থেকে একসঙ্গে পিশাচের মতো কণ্ঠ ভেসে এলো, বিপদ থেকে আর বাঁচতে পারবি না, এবার তোদের শেষ রক্ষা নেই। আমরা তিনজন ভয়ে সিটিয়ে গেলেও হাত ছাড়লাম না। তুফান কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠল, ইমরান, ওরা তো চারদিক থেকে ঘিরে ধরেছে, এখন আমরা কি করব? আমি বুকের ভেতর জমে থাকা সবটুকু সাহস এক ছটায় জমিয়ে চিৎকার করে উঠলাম, ওরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। কেউ ভয় পাবি না, রিয়া, শক্তি রাখ। আমরা তিনজন একজোট হয়ে মনের সব ভয় ঝেড়ে ফেলে সৃষ্টিকর্তার নাম জপ করতে লাগলাম এবং নিজেদের বিশ্বাসের ওপর অনড় রইলাম। আমাদের সেই অদম্য সাহস আর মানসিক শক্তির কাছে ওই ছায়ামূর্তিগুলোর ভুতুড়ে মায়াজাল টিকতে পারল না।
হঠাৎ তীব্র এক আলোর ঝলকানিতে পুরো ঘর ভেসে গেল, আর বিকট এক চিৎকার দিয়ে সবগুলো ছায়ামূর্তি ধোঁয়ার মতো শূন্যে মিলিয়ে গেল। ঘর জুড়ে আবার ফিরে এলো শান্ত পরিবেশ। আমরা বুঝতে পারলাম, বিপদের মুখে সত্যি সত্যি ভয়কে জয় করতে পেরেছি আমরা। আজকের পর আর কোনো অশুভ শক্তি আমাদের স্পর্শও করতে পারবে না। সেই বিকট ছায়ামূর্তিগুলো শূন্যে মিলিয়ে গেলেও ঘরের আবহাওয়া এক ফোঁটাও স্বাভাবিক হল না। বাতাস ভারী হয়ে রইল, আর হঠাৎ করেই মেঝের চারপাশ থেকে ধোঁয়া উঠতে শুরু করল। দেয়ালের গায়ে তৈরি হতে লাগল রক্তবর্ণের অচেনা সব প্রতীক। সেই কালো ধোঁয়ার ভেতর থেকে একের পর এক ছায়া বের হয়ে চারপাশ থেকে আমাদের ঘিরে ধরল। এবার শুধু ছায়া নয়, তাদের বিকট অট্টহাসি আর হাড় কাঁপানো গর্জনে পুরো ঘর থরথর করে কাঁপতে লাগল। একটা ছায়ামূর্তি সরাসরি আমাদের চোখের সামনে এসে দাঁড়িয়ে ফিসফিসিয়ে বলে উঠল, তোদের সাহস দেখে হাসব না কাঁদব বুঝতে পারছি না। তোরা ভাবলি সামান্য চিৎকার করলেই বিপদ কেটে যাবে? তোদের কোনো মুক্তি নেই। বিপদ এখন কাটবে না। তোরা চিরতরে আমাদের বন্দী হয়ে থাকবি। তুফান ভয়ে মেঝেতে বসে পড়ল, আর রিয়া আমার জামা শক্ত করে চেপে ধরে কেঁদে উঠল। আমাদের হাতের সেই কবিরাজের দেওয়া তাবিজগুলো ততক্ষণে ছিঁড়ে মাটিতে পড়ে গেছে। আমরা বুঝতে পারলাম, এতদিন আমরা যেটাকে শেষ ভেবেছিলাম, আসল তাণ্ডব কেবল শুরু হতে যাচ্ছে। চারপাশের দেয়ালগুলো যেন ধীরে ধীরে ছোট হয়ে আসছিল, আর সেই অজস্র অশুভ ছায়া আমাদের খুব কাছে চলে আসছিল। পালানোর সব পথ চিরতরে বন্ধ হয়ে গেছে। চারপাশের দেয়ালগুলো যখন একদম কাছে চলে আসছিল, আর সেই অন্ধকার ছায়ামূর্তিগুলো আমাদের ওপর ঝাঁপিয়ে পড়তে উদ্যত হল, ঠিক সেই মুহূর্তে হঠাৎ ঘর জুড়ে এক তীব্র মায়াবী আলোর বিচ্ছুরণ ঘটল। সেই আলোর মধ্য থেকে ধীরে ধীরে ভেসে উঠল এক অদ্ভুত অপরূপ রূপসী অবয়ব, বাগানের সেই প্রথম দেখা মেয়েটি ওরফে পেতনিটা। তার পরনে ছিল লাল রঙের প্রাচীন রাজকীয় পোশাক, আর মুখে ছিল এক গম্ভীর কিন্তু করুণ দীপ্তি। তাকে দেখে চারপাশের সেই ক্ষতিকর ছায়ামূর্তিগুলো ভয়ে কুঁকড়ে গিয়ে পেছনে সরে যেতে লাগল। আমরা আতঙ্কে থকথক করে কাঁপছিলাম, কিন্তু পেতনিটা আমাদের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, তোরা ভেবেছিলি আমি কোনো কুৎসিত ডাইনি যে তোদের ক্ষতি করতে এসেছি? আসলে এই অমাবস্যার বাগানে বছরের পর বছর ধরে আটকে থাকা শয়তান আত্মাগুলো তোদের গ্রাস করতে চেয়েছিল। আমি তোদের বাগানে ডেকে এনেছিলাম, যাতে তোরা সতর্ক হস এবং তোদের সাহসের পরীক্ষা নিয়ে এই অশুভ শক্তিগুলোকে চিরতরে বন্দী করতে পারি। কথাগুলো শেষ হতেই পেতনিটা হাত বাড়িয়ে এক অলৌকিক মন্ত্র উচ্চারণ করল। সঙ্গে সঙ্গে ঘরের সমস্ত কালো ধোঁয়া আর পিশাচ ছায়াগুলো সেই মায়াবী আলোর টানে গিয়ে বন্দী হয়ে গেল উধাও হয়ে যাওয়া সেই প্রদীপের শিখায়। ঘরের পরিস্থিতি শান্ত হয়ে এলো। জানালার ফাঁক দিয়ে ভোরের প্রথম আলো এসে পড়ল আমাদের ওপর। পেতনিটা আমাদের দিকে তাকিয়ে শেষবারের মতো একটু হাসল। তার সেই মায়াবী রূপ দেখে আর ভয় লাগছিল না, বরং এক পরম শান্তির অনুভূতি পাচ্ছিলাম। সে ফিসফিস করে বলল, তোদের ভয়ের ওপর জয় এসেছে, আর তোদের কোনো ভয় নেই। তবে মনে রাখিস না জেনে কখনো বিপদের পথে পা বাড়াতে নেই। বলতে বলতেই তার অবয়বটি বাতাসের সাথে বাতাসে মিলিয়ে গেল। চারপাশটা একদম শান্ত, নির্মল আর নিরাপদ হয়ে গেল। আমরা তিনজন দীর্ঘশ্বাস ফেলে একে অপরের দিকে তাকালাম। অবশেষে আমাদের জীবনের ওপর থেকে সমস্ত বিপদের মেঘ চিরতরে কেটে গেছে। সেই ভয়াবহ রাতের পর কেটে গেল পুরো একটি বছর। জীবনের সেই দুঃস্বপ্নময় অধ্যায়টা পেছনে ফেলে আমরা আবার নতুন করে বাঁচতে শুরু করেছিলাম। কিন্তু সবচেয়ে সুন্দর মোড়টি এল রিয়ার মাধ্যমে। একদিন বিকেলে রিয়া আমাকে একান্তে ডেকে নিয়ে তার মনের সব জমানো কথা খুলে বলল। ছোটবেলা থেকে আমাকে ঘিরে থাকা তার অনুভূতি, ভালোবাসা আর বিপদের দিনগুলোতে পাশে থাকার সেই না বলা টান সবকিছু সে প্রকাশ করল। ওর চোখের সত্যতা আর ভালোবাসা দেখে আমার মনে আর কোনো দ্বিধা রইল না। পরিবারের সবার সম্মতিতে খুব সুন্দর আয়োজনের মাধ্যমে আমাদের বিয়েটা সম্পন্ন হল। যেসব ভয়াবহ স্মৃতি আমাদের তাড়া করে ফিরত, সেগুলো যেন ভালোবাসার শক্তিতে একদম মিলিয়ে গেল। আজ আলহামদুলিল্লাহ আমাদের সংসার খুব শান্তিতে ও সুখে কাটছে।
জীবনের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতাই হয়তো আমাদের দুজনকে আরও কাছাকাছি এনে দিয়েছে এবং ভালোবাসার আসল গুরুত্ব বুঝতে শিখিয়েছে। স্বাগতম বন্ধুরা আমাদের দ্বিতীয় গল্পে। প্রথম গল্পটা তো আপনারা শুনলেন, এবার আমরা প্রবেশ করতে যাচ্ছি এক নতুন ও রোমাঞ্চকর উপাখ্যানে। এই গল্পটা অনেক বড় এবং ধাপে ধাপে আরও চমকপ্রদ হয়ে উঠবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে প্রবেশ করা যাক আমাদের দ্বিতীয় গল্পে, বর্ষার এক মেঘলা বিকেল। আবির আর তার দুই ঘনিষ্ঠ বন্ধু তানভীর ও সুমি সিদ্ধান্ত নিল তারা শহরের অদূরে থাকা পুরনো জমিদার বাড়িতে যাবে। লোকমুখে শোনা যায় ওই বাড়ির ভেতরে নাকি এমন কিছু গোপন কুঠুরি আছে যেখানে পা রাখলে মানুষের দিশা হারিয়ে যায়। আবির বরাবরই একটু অ্যাডভেঞ্চার পছন্দ করে। সে ব্যাগে দুটো টর্চ লাইট আর ক্যামেরা নিয়ে তৈরি হয়ে গেল। তানভীর কিছুটা দ্বিধায় থাকলেও আবিরের উত্তেজনার কাছে নতি স্বীকার করল। আর সুমি শুরু থেকেই বলছিল, তোরা যে বিষয়টাকে এত হালকাভাবে নিচ্ছিস সেটা কিন্তু সত্যি বিপদের হতে পারে। বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা নামল তখন তারা পৌঁছাল সেই বিশাল জীর্ণ প্রাসাদের সামনে। মূল ফটকের কাঠের দরজাটা আধখোলা হয়ে ঝুলেছিল। ভেতরে পা রাখতেই এক অদ্ভুত ঠান্ডা বাতাস তাদের শরীর ছুঁয়ে গেল, আর পেছন থেকে হঠাৎ বিকট শব্দে কাঠের ভারী দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। দরজাটা বন্ধ হয়ে যাওয়ার বিকট শব্দে তিনজনেই আঁতকে উঠল। তানভীর সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে দরজার হাতল ধরে প্রাণপণে টানাটানি শুরু করল, কিন্তু বিশাল সেই কাঠের কবাট যেন দেওয়ালের সাথে জমে গেছে। 1 ইঞ্চিও নড়ল না। চারপাশটা এক নিমিষে নিবিড় অন্ধকারে ঢেকে গেল। আবির দ্রুত ব্যাগ থেকে টর্চ লাইটটা বের করে জ্বালিয়ে ধরল। টর্চের সরু আলোয় দেখা গেল বিশালাকার এক দরবার হল। মাথার ওপর ঝুলে আছে ধুলো আর মাকড়সার জালে ঢাকা পুরনো ঝাড়বাতি। চারপাশের দেওয়ালে টাঙানো রাজপরিবারের তেলচিত্রগুলো যেন একদৃষ্টে তাদের দিকেই তাকিয়ে আছে। সুমি ভয়ে তানভীরের হাত চেপে ধরে ফিসফিস করে বলল, আবির, আমার খুব ভয় করছে। বাতাসটা হঠাৎ এত ভারী আর ঠান্ডা হয়ে গেল কেন? সেই বিকট হাসির শব্দে যেন পুরো রাজপ্রাসাদের পুরনো দেওয়ালগুলো থরথর করে কেঁপে উঠল। সুমি দু কানে হাত দিয়ে চিৎকার করে মাটিতে বসে পড়ল, আর তানভীর ভয়ে পিছিয়ে যেতে গিয়ে করিডোরের একটা কাঠের খুঁটির সাথে সজোরে ধাক্কা খেল। আবিরের হাতের টর্চ লাইটটা ভয়ে কাঁপছিল। সে আলোটা সিঁড়ির দিকে স্থির রাখার চেষ্টা করতেই দেখল সেই ঘন কুয়াশার মায়াজাল ফুঁড়ে ধীর পায়ে নেমে আসছে এক দীর্ঘকায় ছায়ামূর্তি। তার পরনে শতাব্দীর পুরনো জীর্ণ রাজকীয় পোশাক, কিন্তু মুখমণ্ডল বলতে কিছুই নেই, শুধুমাত্র অন্ধকারের এক ফাঁপা অবয়ব, যার মাঝে দুটো আগুনের মতো লাল চোখ জ্বলজ্বল করছে। ছায়ামূর্তিটা যত এগোচ্ছিল ঘরের ভিতরের তাপমাত্রা ততই হিমাঙ্কের নিচে নেমে যাচ্ছিল। তানভীর কাঁপতে কাঁপতে বলল, আবির, আলো বন্ধ কর, ওটা আমাদের দিকেই আসছে। কিন্তু আলো বন্ধ করার আগেই সেই মূর্তিটি হাত উঁচিয়ে এক অস্ফুট ভাষায় কিছু একটা বিড়বিড় করে উঠল। সাথে সাথে করিডোরের দুই পাশের সারি সারি বন্ধ কাঠের দরজাগুলো বিকট শব্দে একসাথে খুলে গেল এবং বন্ধ হয়ে গেল, যেন শত শত অদৃশ্য হাত সেই দরজাগুলো আছড়াচ্ছে। আবির বুঝল এবার দাঁড়িয়ে থাকার সময় নেই। সে সুমির হাত ধরে হ্যাঁচকাটানে তুলে দাঁড় করালো এবং চিৎকার করে বলল, পেছনের দিকে দৌড় দে, ডানপাশের ওই গলিটা দিয়ে চল। তিনজন মিলে প্রাণপণে অন্ধকার করিডোর ধরে দৌড়াতে লাগল। পেছনে সেই বিকট হাসির শব্দ আর ভারী পায়ের আওয়াজ যেন তাদের খুব কাছ থেকে তাড়া করছিল। দৌড়াতে দৌড়াতে তারা এক বিশাল বন্ধ ঘরের সামনে এসে থামল। ঘরের ভারী ওক কাঠের দরজাটা আধখোলা ছিল। আর কোনো উপায় না দেখে তারা ভেতরে ঢুকে ভেতর থেকে এক সজোরে ধাক্কা দিয়ে দরজাটা লাগিয়ে দিল। ঘরে ঢুকে টর্চের আলো ফেলতেই তিনজনের চোখ কপালে উঠল। এটা কোনো সাধারণ ঘর নয়, এটি ছিল রাজপরিবারের গোপন নথি ও প্রত্নবস্তু রাখার এক বিশালাকার পাঠাগার। আর সেই পাঠাগারের একদম মাঝখানের টেবিলে রাখা একটি পুরনো ধুলোঝাড়া ডায়েরি নিজে থেকেই একটার পর একটা পাতা উল্টে যাচ্ছিল।
টেবিলের ওপর রাখা ডায়েরির পাতাগুলো যেন কোনো অদৃশ্য বাতাসের তোড়ে একের পর এক উল্টে যাচ্ছিল। সুমি আর তানভীর আতঙ্কে আবিরের পেছনে গিয়ে জড়ো হল। ঘরের ভেতর হঠাৎ করেই এক ধরনের অদ্ভুত ভেষজ আর প্রাচীন কাগজের গন্ধ ভেসে এল। আবির ভয়ে কাঁপতে কাঁপতে ধীর পায়ে টেবিলের দিকে এগিয়ে গেল। টর্চের আলোটা ডায়েরির ওপর ফেলতেই ডায়েরির পাতা উল্টানো হঠাৎ বন্ধ হয়ে গেল। একটি নির্দিষ্ট পাতায় এসে ডায়েরিটি স্থির হল। পাতায় রক্তবর্ণের কালি দিয়ে হাতে লেখা কিছু অচেনা চিহ্ন আর একটি নকশা আঁকা ছিল। নকশাটার ঠিক মাঝখানে লেখা ছিল, যিনি ভেতরে প্রবেশ করেছেন তিনি আর জীবিত ফিরতে পারবেন না, যতক্ষণ না প্রাসাদের ৩ গোপন ঘরের ৩টি চাবি একত্র করা হয়। লেখাটা পড়ে শেষ করতেই পেছন থেকে ভারী ওক কাঠের দরজাটায় সজোরে আঘাত আসতে শুরু করল। বাং বাং বাং, প্রতিটি আঘাতে যেন দরজার বিশাল কাঠের ফ্রেমটা কেঁপে উঠছিল। তানভীর আতঙ্কে চিৎকার করে উঠল, আবির, ওটা ভেঙে ফেলবে। এখন আমরা কোথায় যাব? সুমি ডায়েরির পাশে রাখা প্রাচীন একটা ব্রোঞ্জের প্রদীপের দিকে আঙুল তুলে দেখাল। প্রদীপটার গায়েও ঠিক একই রকম ৩টি অদ্ভুত চিহ্ন খোদাই করা ছিল। আবির বুঝতে পারল, ডায়েরিতে লেখা সেই গোপন চাবি আর ঘরের রহস্যের সাথে এই অশুভ বাড়ির মুক্তি বা অভিশাপ সরাসরি জড়িত। হঠাৎ করে দরজার একটা অংশ মড়মড় করে ভেঙে পড়ল, আর ভেতর দিয়ে দুটো জ্বলজ্বলে লাল চোখ আবার দেখা গেল। আর কোনো উপায় না দেখে আবির দ্রুত ডায়েরিটা তুলে ব্যাগে পুরল এবং পাঠাগারের ভেতরের দিকে থাকা একটি সুড়ঙ্গ সদৃশ গোপন পথের দিকে সবাই প্রাণপণে দৌড় দিল। সুড়ঙ্গ পথটা ছিল একদম অন্ধকার আর স্যাঁতসেঁতে এক বোবা গন্ধে ভরা। পেছনে দরজার ওপর আঘাতের আওয়াজ আর সেই বিকট গর্জন তখনও প্রতিধ্বনি হয়ে ভেসে আসছিল। আবির টর্চের আলোটা সামনের দিকে ফেলে দ্রুত পায়ে আগে এগোতে লাগল, আর তানভীর ও সুমি তাকে প্রায় জড়িয়ে ধরে পিছন পিছন ছুটছিল। কিছু দূর যাওয়ার পর সুড়ঙ্গটি হঠাৎ শেষ হয়ে একটা বড় গোল ঘরে গিয়ে মিশল। সেই ঘরের মাঝখানে পাথরের তৈরি একটি প্রাচীন বেদি রাখা ছিল, আর বেদির চারপাশে আঁকা ছিল হুবহু ডায়েরির মতো সেই অদ্ভুত চিহ্নগুলো। বেদির ঠিক ওপরে ঝুলছিল ধাতুর তৈরি একটি পুরনো চাবি। সুমি হাঁপাতে হাঁপাতে বলল, আবির, ডায়েরিতে যে ৩টি চাবির কথা লেখা ছিল, ওটা কি তার প্রথমটা? আবির ধীর পায়ে বেদির দিকে এগিয়ে গিয়ে চাবিটা হাতে তুলে নিল, কিন্তু চাবিটা স্পর্শ করতেই পুরো ঘরটা হঠাৎ কেঁপে উঠল। সুড়ঙ্গের মুখ থেকে যে পথ দিয়ে তারা এসেছিল সেখানে হঠাৎ একটা বিশাল পাথরের চাই ভেঙে পড়ে পেছনের পথটি চিরতরে বন্ধ হয়ে গেল। একই সাথে গোল ঘরের অন্য পাশের দেওয়ালে একজোড়া গোপনীয় কাঠের কবাট ধীরে ধীরে খুলে গেল। সেখান থেকে ভেসে এল এক তীব্র ঠান্ডা হাওয়া আর এক অচেনা অস্ফুট ফিসফিসানি শব্দ। তানভীর আতঙ্কে বলে উঠল, সামনে আরও একটা ঘর। এবার আমাদের কোন দিকে যেতে হবে আবির? দ্বিতীয় ঘরে পা রাখতেই ঘরের পরিবেশ যেন এক নিমেষে বদলে গেল। আগের চেয়েও 1000 গুণ বেশি ভারী আর দমবন্ধ করা এক হাহাকার এসে আছড়ে পড়ল 3 জনের বুকে। ঘরের দেয়ালে দেয়ালে খোদাই করা ছিল কিছু পুরনো ছবি, যেখানে দেখা যাচ্ছে কোনো এক যুগে ভালোবাসা, বিশ্বাস আর মমতাকে পাওড়া করে কিভাবে এই প্রাসাদের মানুষদের নির্মমভাবে শেষ করে দেওয়া হয়েছিল। সেই করুণ ইতিহাস যেন সুর ধরে বাতাসে ভেসে এসে ওদের কানে কানে কাঁদতে লাগল। সুমি আর নিজের চোখের জল ধরে রাখতে পারল না। সে মাটিতে বসে পড়ে হাউমাউ করে কেঁদে উঠে বলল, আবির, আমার দম আটকে আসছে রে। এই কান্নাগুলো আমার বুকটা গুড়িয়ে দিচ্ছে। যদি আমরা আর কখনো পরিবারের কাছে ফিরে যেতে না পারি, যদি মায়ের হাতের রান্না আর কোনোদিন খাওয়া না হয়, যদি বাবার সেই ভরসার হাতটা আর কোনোদিন আমার মাথায় না পড়ে। তানভীরও আর নিজের পুরুষালী কান্না চেপে রাখতে পারল না। সে হাঁটু গেড়ে বসে সুমির মাথায় হাত রেখে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল, আমায় মাফ করে দে তোরা। তোদেরকে এই বিপদে আমি কোনো সাহায্য করতে পারছি না। যদি এই অন্ধকারেই আমাদের নিঃশ্বাস ফুরিয়ে যায়, যদি আমরা আর কোনোদিন ভোরের রোদ দেখতে না পাই। বন্ধুদের এই কান্নাকাটি আর কান্নার সুর আবিরের হৃদয়কে এক লহমায় তছঞ্ছ করে দিল। এতদিন সে নিজেকে শক্ত রাখার অভিনয় করছিল, কিন্তু এবার তার নিজের বুকের ভেতর জমে থাকা ভয়ের পাহাড়টাও ধসে পড়ল। আবির ধপাস করে ওদের পাশে হাঁটু গেড়ে বসে পড়ল।
সে দুই বাহু দিয়ে তানভীর আর সুমিকে শক্ত করে জড়িয়ে ধরে বুকফাটা আর্তনাদ করে কেঁদে উঠল। আবিরের চোখের জল ঝরঝর করে গাল বেয়ে বন্ধুদের গায়ে গিয়ে পড়ছিল। সে রুদ্ধ কণ্ঠে বলতে লাগল, তোদের এই হাল আমি দেখতে পারছি না রে, সব আমার ভুল। আমি তোদের এই অশুভ জায়গায় নিয়ে এসেছি। যদি আমার জন্য তোদের কিছু হয়ে যায়, আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। মা বাবার কোল খালি হতে দেব না আমি, দরকার হলে আমার প্রাণ যাবে, তবু তোদের আমি আলোয় ফিরিয়ে দেব। তিনজন বন্ধু অন্ধকারের ভেতর একে অপরকে আঁকড়ে ধরে কাঁদতে লাগল। সেই কান্না শুধু ভয়ের ছিল না, সেটা ছিল বিচ্ছেদের ভয়, ভালোবাসার টান, আর শেষ নিঃশ্বাস পর্যন্ত একসাথে থাকার এক ব্যাকুল আকুতি। হঠাৎ করেই ওদের কান্নার জল যখন বেদির নিচে ছড়িয়ে পড়ল, রক্তবর্ণের ডায়েরিটা আবার তীব্র আলোয় জ্বলে উঠল, যেন ওদের গভীর ভালোবাসা আর চোখের জল এই অভিশপ্ত ঘরের শয়তানি শক্তিকে কাঁপিয়ে দিচ্ছিল। বড় আব্বার কথাগুলো আমাদের বুকে নতুন এক অদম্য সাহসের আগুন জ্বেলে দিল। এতক্ষণ যে অন্ধকার আর অনিশ্চয়তা আমাদের তছঞ্ছ করে দিচ্ছিল, বড় আব্বার হাতের স্পর্শে তা যেন এক মুহূর্তে ভরসার আলোয় বদলে গেল। আবির বড় আব্বার হাত শক্ত করে ধরে উঠে দাঁড়াল। তারপর তানভীর আর সুমির দিকে তাকিয়ে দৃপ্ত কণ্ঠে বলল, আর কোনো ভয় নয়, আর কোনো পেছনে ফিরে তাকানো নয়। আমরা চারজন একসাথেই এই মায়াজাল উপরে ফেলে ভোরের আলো দেখতে বের হব। বড় আব্বা আমাদের আগে আগে নিয়ে চললেন সেই শেষ আর সবচেয়ে ভয়ঙ্কর গোপন ঘরের দিকে। সুড়ঙ্গের শেষ মাথায় এসে দেখা মিলল এক বিশালাকার লোহার দরজার। দরজার গায়ে 3টে ফাঁকা গর্ত খোদাই করা, যেখানে গোপন 3টে চাবি বসাতে হবে। আমাদের কাছে ততক্ষণে 2টো চাবি এসেছে,
কিন্তু ৩ নম্বর চাবিটা কোথায়? বড় আব্বা দরজার সামনে দাঁড়িয়ে থমথমে গলায় বললেন, এই দরজার ওপারেই আটকে আছে সেই প্রাচীন অশুভ সত্তা, যে এই পুরো প্রাসাদকে অভিশপ্ত করে রেখেছে। আর শেষ চাবিটি কোনো ধাতুর তৈরি নয়, সেটি হলো রক্তমাংসের কোনো মানুষের চরম আত্মত্যাগ আর পরম সাহসের প্রতীক। কথাটা শেষ হতে না হতেই চারপাশের অন্ধকার আবার গর্জে উঠল। লোহার দরজার গা ফুঁড়ে বের হয়ে এলো সেই ছায়ামূর্তিটি, যার লাল চোখ দুটো হিংস্রতায় জ্বলছিল। সে বিকট স্বরে হেসে উঠে বলল, তোরা ভেবেছিস এই বৃদ্ধ তোদের বাঁচাবে? তোদের ভালোবাসা, তোদের মেল বন্ধন, সব আমি এই দরজার ওপারে ধুলোয় মিশিয়ে দেব। ছায়ামূর্তিটি সরাসরি তানভীর আর সুমির দিকে তীব্র বেগে ধেয়ে এলো। তানভীর এক মুহূর্তও না ভেবে সুমিকে নিজের পেছনে ঠেলে দিয়ে নিজে ঢাল হয়ে সামনে দাঁড়িয়ে গেল। সে চিৎকার করে বলল, আবির, বড় আব্বাকে নিয়ে তোরা এগো, সুমিকে বাঁচা। তানভীরের এই নিঃস্বার্থ আত্মত্যাগ আর বন্ধুদের বাঁচানোর অসীম সাহস দেখে ছায়ামূর্তিটি যেন থমকে গেল। ঠিক সেই মুহূর্তে তানভীরের বুকের ভেতর থেকে এক অলৌকিক নীল আলো বিচ্ছুরিত হয়ে দরজার তৃতীয় গর্তটিতে গিয়ে আছড়ে পড়ল। ক্লিক! তৃতীয় চাবির খাঁজটি নিজে থেকেই পূরণ হয়ে গেল। পুরো লোহার দরজাটি বিকট শব্দে কেঁপে উঠে আস্তে আস্তে খুলতে শুরু করল। দরজার ওপার থেকে এক তীব্র চোখ ধাঁধানো আলো এসে আমাদের সবাইকে ঢেকে দিল। সেই আলোর ধাক্কায় অশুভ ছায়ামূর্তিটি যন্ত্রণায় চিৎকার করতে করতে শূন্যে মিলিয়ে যেতে লাগল। সেই চোখ ধাঁধানো আলোর তীব্রতায় আমরা সবাই চোখ বন্ধ করে ফেললাম। চারপাশ থেকে সেই অশুভ ছায়ামূর্তির বিকট আর্তনাদ আর গোঙানির শব্দ ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল। অন্ধকার প্রাসাদটা যেন এক পরম মুক্তির বাতাসে নিঃশ্বাস ফেলল। কয়েক মুহূর্ত পর যখন আলোটা স্বাভাবিক হয়ে এল, আমরা চোখ মেলে দেখলাম সেই ভয়াল লোহার দরজা, কালো ধোঁয়া আর অশুভ প্রতীকের চিহ্ন মাত্র নেই। আমরা দাঁড়িয়ে আছি রাজপ্রাসাদের মূল ফটকের বাইরে উন্মুক্ত সবুজ মাঠে। পূব আকাশে তখন ভোরের রক্তিম সূর্য উঠতে শুরু করেছে। স্নিগ্ধ মিষ্টি আলো এসে পড়েছে আমাদের মুখে চোখে। আবির জড়িয়ে ধরল তার হারিয়ে যাওয়া বড় আব্বাকে। উনার চোখে তখন আনন্দের জল। সুমি আর তানভীরও একে অপরের দিকে তাকিয়ে স্বস্তির দীর্ঘশ্বাস ফেলল। দীর্ঘ অন্ধকার রাতের শেষ হয়ে সত্যি সত্যি এক নতুন ভোরের সূচনা হল। আবিরের বড় আব্বা পরম মমতায় আমাদের তিনজনের মাথায় হাত রেখে বললেন, তোদের নিঃস্বার্থ ভালোবাসা, একে অপরের প্রতি বিশ্বাস আর অসীম সাহসী আজ আমাকে এবং এই অভিশপ্ত রাজপ্রাসাদকে মুক্তি দিল। সত্যি, ভালোবাসার শক্তির সামনে পৃথিবীর কোনো অন্ধকারই টিকে থাকতে পারে না। আমরা চারজন হাত ধরাধরি করে ভোরের মিষ্টি রোদে বাড়ির পথ ধরলাম। সমস্ত ভয়, আতঙ্ক আর অনিশ্চয়তা পেছনে ফেলে এক বুক শান্তি আর পরম তৃপ্তি নিয়ে আমরা ফিরে চললাম আমাদের আপনজনদের কাছে। বাড়ি ফেরার পথটা যেন জীবনের সবচেয়ে সুন্দর পথ বলে মনে হচ্ছিল। ভোরের স্নিগ্ধ হাওয়ায় গাছের পাতাগুলো দোলা দিচ্ছিল আর পাখির কলকাকলিতে চারপাশটা মুখরিত হয়ে উঠেছিল। কয়েক ঘন্টা হেঁটে যখন আমরা গ্রামে পৌঁছালাম, তখন পুরো গ্রামে খবর রাষ্ট্র হয়ে গেছে, হারিয়ে যাওয়া বড় আব্বা ফিরে এসেছেন। বাড়ির উঠোনে পা রাখতেই আবিরের মা, বাবা এবং আত্মীয় স্বজনরা দৌড়ে বাইরে বেরিয়ে এলেন। বড় আব্বাকে সামনে সশরীরে দাঁড়িয়ে থাকতে দেখে পরিবারের সবাই নিজেদের চোখের জল ধরে রাখতে পারলেন না। কান্নার আর আনন্দের এক অভাবনীয় পরিবেশ তৈরি হলো পুরো পরিবারে। আবিরের বাবা বড় আব্বাকে জড়িয়ে ধরে শিশুর মতো কেঁদে উঠলেন। গ্রামের মানুষজন জড়ো হয়ে অবাক চোখে আমাদের দিকে তাকিয়ে রইল। কেউ বিশ্বাসই করতে পারছিল না যে শতাব্দীর পুরনো সেই অভিশপ্ত রাজপ্রাসাদের মায়াজাল ভেদ করে কেউ জীবিত এবং নিরাপদে ফিরে আসতে পারে। সেই রাতে সব ভয় কাটিয়ে আমরা সবাই একসঙ্গে খেতে বসলাম। বড় আব্বা সবাইকে বুঝিয়ে বললেন কিভাবে 3টি গোপন ঘরের পরীক্ষা আর সুমি, তানভীর ও আবিরের অকৃত্রিম ভালোবাসার শক্তিতে পুরো প্রাসাদ অভিশাপ মুক্ত হয়েছে। তানভীর আর সুমি বিদায় নিয়ে নিজেদের বাড়ি ফেরার সময় আবির ওদের জড়িয়ে ধরে বলল, আজকে তোরা না থাকলে হয়তো আমি আমার বড় আব্বাকে কোনোদিন ফিরে পেতাম না। তানভীর হেসে বলল, আমরা তো বন্ধুরে, বিপদ যত বড়ই হোক আমরা তো সবসময় একসঙ্গেই থাকব।
সেই ভয়াল রাতটি আমাদের জীবন থেকে চিরতরে মুছে গেল, কিন্তু দিয়ে গেল জীবনের সবচেয়ে বড় শিক্ষা, সত্যিকারের ভালোবাসা আর একতার সামনে জীবনের কোনো অন্ধকারই স্থায়ী হতে পারে না। সেই ঘটনার পর থেকে আমাদের জীবনের গতিপথটাই যেন বদলে গেল। কয়েকটা দিন কাটল পরম শান্তিতে। বড় আব্বার ফিরে আসার আনন্দ উদযাপন করতে আমাদের বাড়িতে আত্মীয় স্বজনের আনাগোনা লেগেই রইল। গ্রামে এক বিশাল উৎসবের পরিবেশ তৈরি হল, কিন্তু এত কিছুর মধ্যেও আবির, তানভীর আর সুমির মাঝের বন্ধনটা আগের চেয়েও 1000 গুণ বেশি মজবুত হয়ে উঠল। জীবনের এত বড় ধাক্কা আর মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যে ভালোবাসা আর বন্ধুত্ব টিকে থাকে, তা হয়তো আমাদের জীবনকে অন্যভাবে দেখতে শিখিয়েছিল। একদিন বিকেলে আমরা 3 জন আর বড় আব্বা নদীর পাড়ে গিয়ে বসলাম। সূর্যাস্তের লাল আলো নদীর জলে এসে পড়েছে। বড় আব্বা বহুদূরে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোরা যা দেখেছিস তা ছিল কেবল একটা ঘরের ভেতরের বন্দিদশা, কিন্তু এই পৃথিবীতে বহু মানুষ মনের ভেতর এমন অনেক অন্ধকার আর ভয় পুষে রাখে। তোদের এই সাহস আর একতা যেন সারা জীবন এরকমই থাকে। বড় আব্বা আমাদের 3 জনকে 3টে ছোট রূপোর পদক বানিয়ে উপহার দিলেন। বললেন, এটা তোদের সেই সাহসিকতার প্রতীক। জীবন যখনই তোদের কোনো কঠিন পরীক্ষার সামনে দাঁড় করাবে, এই মেডেলের দিকে তাকিয়ে মনে করবি তোরা এক ভয়ঙ্কর অন্ধকার রাত পার করে ভোরের আলো এনেছিলি। তানভীর আর সুমি চোখে জলের জলছাপ নিয়ে মেডেলগুলো গলায় পরে নিল। আমরা একে অপরের হাত শক্ত করে ধরলাম। সেই সন্ধ্যার বাতাসে ভাসছিল এক পরম স্বস্তি। আমরা বুঝেছিলাম অভিশপ্ত রাজপ্রাসাদের সেই দুঃস্বপ্ন হয়তো শেষ হয়েছে, কিন্তু আমাদের জীবনভর পাশে থাকার এই সুন্দর গল্পের আসল সূচনা কেবল শুরু হলো। অভিজ্ঞতাটা আমাদের মনে এক চিরন্তন সত্য খোদাই করে দিয়ে গেল, বিপদ যত বড়ই হোক, পথ যতই অন্ধকার হোক না কেন, বিশ্বাস আর ভালোবাসার হাত যদি শক্ত করে ধরা থাকে, তবে যে কোনো বাধা অতিক্রম করে আলোর সন্ধান পাওয়া যায়। আশা করি আজকের এই রোমাঞ্চকর ও আবেগময় গল্পটি আপনাদের অনেক ভালো লেগেছে। গল্পটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই আপনার মতামত জানাতে লাইক ও কমেন্ট করুন, আর বন্ধুদের সাথে গল্পটি উপভোগ করতে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলের নতুন নতুন সব দারুণ গল্প সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। পরবর্তী গল্পে আবার দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।